করোনা পরিস্থিতিতে তোমাদের যে সরকার কর্তৃক অ্যাসাইনমেন্ট কাজগুলো তোমরা সবাই ঠিকমতো করতেছো, বাসায় চেষ্টা করতেছো। আমরা তোমাদের আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট যে 2 নম্বর কাজটা আছে সেই কাজটাকে সহজ করার জন্য কিছুটা বুঝিয়ে দেব। তোমরা চেষ্টা করবে এবং নিজেদের থেকে বই থেকে তোমরা বাকি অংশটুকু লিখে জমা দেবে আশা করি। আচ্ছা, আমরা প্রথমে তোমাদের প্রশ্নটা নিয়ে আলোচনা করি, তারপরে আমরা উত্তরগুলো দেখব। প্রশ্নটা কি, যে লিথিয়াম, পানি, খাবার লবণ, চক, কার্বন, চুন, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, আয়োডাইড, লোহা, ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ। এটা আমাদের উদ্দীপক। উদ্দীপক অনুযায়ী আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে মৌলিক পদার্থ কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন, অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখো। তৃতীয় প্রশ্ন হচ্ছে উদ্দীপকের এই পদার্থগুলোর মধ্যে প্রতীক এবং সংকেতের মাধ্যমে প্রকাশ করব এবং সেখান থেকে মৌলিক ও যৌগিক পদার্থ আলাদা করব। তারপর শেষেটা হচ্ছে উদ্দীপকের পদার্থগুলোর মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয় এবং কারণ সেটা আমরা বিশ্লেষণ করব। আমরা প্রথম প্রশ্নে চলে যাই, মৌলিক পদার্থ কাকে বলে। আমরা লোহার কথা চিন্তা করি। আমরা লোহাকে যদি টুকরা করি কি পাবো? লোহাই পাবো। লোহা ছাড়া অন্য কোনো উপাদান কি পাওয়া যায়? এখানে লোহা ছাড়া অন্য কোনো উপাদান পাওয়া যায় না। তাহলে সেক্ষেত্রে লোহা কয়টা উপাদান নিয়ে তৈরি? একটা। আমরা যদি অক্সিজেন গ্যাস চিন্তা করি, আমাদের চারপাশে বায়ুমণ্ডলে অনেক গ্যাস আছে, সেখানে অক্সিজেন আছে, নাইট্রোজেন গ্যাস আছে। এই অক্সিজেন গ্যাসকে যদি আমরা আলাদা করি শুধুমাত্র অক্সিজেনই পাবো, অন্য কোনো উপাদান পাবো না। আবার নাইট্রোজেনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে মৌলিক পদার্থ আমরা কাকে বলবো? তাহলে যে সকল পদার্থ একটা মাত্র উপাদান নিয়ে তৈরি সেই সকল পদার্থগুলোকে কি বলা হয়? মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝতে পারছো যে এক্ষেত্রে মৌলিক পদার্থ কি, যে সকল পদার্থ একটি মাত্র উপাদান নিয়ে তৈরি তাদেরকে বলা হয় কি? মৌলিক পদার্থ। আমরা উদাহরণ হিসেবে দেখছি বিভিন্ন ধাতু সমূহ মৌলিক পদার্থ, তারপরে নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, এগুলো হচ্ছে কি পদার্থ? মৌলিক পদার্থ। আচ্ছা, আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই, অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য লিখো। এক্ষেত্রে আমাদের অণু কি জানতে হবে এবং পরমাণু কি সেটা আমাদের জানতে হবে। প্রথম ক্ষেত্রে আমরা সংজ্ঞা বা কাকে বলে লিখব, দ্বিতীয়টা উদাহরণ দেব, তারপরে এর বিভিন্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা দিলেই আমাদের পার্থক্য চলে আসবে। যে অণু কাকে বলে?
মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয়? অণু। আর পরমাণু তাহলে সেক্ষেত্রে আমরা পরমাণু উদাহরণ দেব। দুটার মধ্যে আমরা একটু যদি পার্থক্য দেখি, দেখো সবাই অক্সিজেন অণু O2, এখানে কয়টা অক্সিজেন পরমাণু আছে? দুইটা অক্সিজেন পরমাণু মিলে অক্সিজেন অণু গঠন করছে। হাইড্রোজেন অণুর ক্ষেত্রেও আমরা দেখি H2, দুইটা হাইড্রোজেন পরমাণু আছে। পানির অণুর গঠন দেখলে আমরা দেখব H2O। সেক্ষেত্রে O2 একটা মৌলিক পদার্থ, H2 একটা মৌলিক পদার্থ, আর H2O পানি হচ্ছে একটা যৌগিক পদার্থ। তাহলে আমরা এই ক্ষেত্রে সংজ্ঞা থেকে বুঝতে পারি যে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় কি? অণু। অপরদিকে আমরা পরমাণু বলতে দেখি হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদির ক্ষেত্রে দেখা যায় অণুর সাথে পরমাণুর পার্থক্য, অণুতে একা উপাদান থাকে না, পরমাণুর ক্ষেত্রে একটি করে উপাদান আলাদা আলাদা থাকে। তৃতীয়টা দেখি, দেখো অক্সিজেন অণু। আমাদের বাতাসে যে অক্সিজেন আছে সেটা কিন্তু শুধু অক্সিজেন একটা থাকে না, O2 হিসেবে থাকে। তারপরে নাইট্রোজেন যদি আমরা বলি সেটাও N2 হিসেবে থাকে, অণু হিসেবে থাকে, পরমাণু হিসেবে বাতাসে সেটা থাকে না। তাহলে আমরা বলতে পারি অণু স্বাধীনভাবে থাকতে পারে কিন্তু পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না। আরেকটা আমরা বলতে পারি, দেখো অণু O2, এটাকে ভাঙলে আমরা কি পাবো? অক্সিজেন। কয়টা? দুইটা। তাহলে আমরা বলতে পারি অণুকে ভাঙলে আমরা কি পাবো? পরমাণু পাবো। আবার H2O অণু, এটাকে যদি আমরা ভাঙি অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণু পাবো। আবার অপরদিকে একাধিক পরমাণু একসাথে যুক্ত হয়ে কি গঠন করে? অণু গঠন করে। তাহলে মোটামুটি আশা করি সবাই বুঝতে পারছো যে অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য কি। আমরা আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে কি অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়,
তাহলে আমরা এখানে বলতে পারি যে অণুসমূহ যুক্ত হয়ে পরমাণু সমূহ যুক্ত হয়ে অণু গঠন করে। এই দুইটা অক্সিজেন পরমাণু একসাথে যুক্ত হয়ে O2 অণু গঠন করে। আবার আমরা অক্সিজেন অণুকে যদি ভাঙি দুইটা অক্সিজেন পরমাণু পাবো। আশা করি সবাই এই অংশটুকু বুঝতে পারছো। আমরা এর পরবর্তী অংশটুকু দেখি। তৃতীয় প্রশ্নে লেখা ছিল যে উদ্দীপকের পদার্থগুলোর প্রতীক এবং সংকেতের মাধ্যমে প্রকাশ করে যৌগিক পদার্থ এবং মৌলিক পদার্থ আলাদা করো। আমরা এখানে যে পদার্থগুলো পেয়েছি সেখানে আমরা প্রতীক এবং সংকেতগুলোকে আলাদা করি। আমরা এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে কি যে মৌলিক পদার্থ যেটা তার সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো কি প্রতীক, আর যে সকল পদার্থ যৌগিক তাদের সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো কি সংকেত। আমরা প্রথমটা দেখি লিথিয়াম। লিথিয়াম একটা ধাতু। তোমরা মনে রাখবে যে সকল পদার্থের নামের শেষে আম থাকবে কথাটা, সেই সকল পদার্থগুলো সাধারণত ধাতু। আমরা সংজ্ঞার মধ্যে পড়ছি যে ধাতুগুলো কি মৌলিক পদার্থ। তাহলে আমরা লিখি এর প্রতীক Li। পানি। পানি একটা কি পদার্থ আমরা পড়ছি যে পানির গঠন চিন্তা করলে আমরা দেখি H2O হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে তৈরি। তাহলে পানি একটা কি পদার্থ হবে যৌগিক পদার্থ। আর যৌগিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে বলা হবে কি সংকেত। তাহলে পানির সংকেত আমরা কি করছি সংকেতে H2O। যৌগিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে বলা হবে কি সংকেত, আর মৌলিক পদার্থের বা পরমাণুর সংক্ষিপ্ত রূপকে বলা হবে কি প্রতীক। খাবার লবণ। আমরা যে খাদ্য খাই মানে যে খাবারের সাথে যে লবণগুলো খাই সেই লবণগুলো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। লবণটার নাম হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড দুটো উপাদান নিয়ে তৈরি, তাই এটা কি পদার্থ যৌগিক পদার্থ। এরপর চক। চকের গঠন যদি চিন্তা করি সেখানে ক্যালসিয়াম কার্বনেট থাকে। যৌগটার নাম হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম CO3 হচ্ছে কার্বনেট। এখানে একটা ক্যালসিয়াম একটা কার্বন তিনটা অক্সিজেন মিলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে যা চকের উপাদান। তাহলে এটা একটা কি পদার্থ যৌগিক পদার্থ। কার্বন। কার্বন শুধুমাত্র একটা উপাদান নিয়ে তৈরি, তাহলে এটা কি পদার্থ মৌলিক পদার্থ। চুন। চুন এর গঠন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এখানে দুটো উপাদান আছে, এটা কি পদার্থ যৌগিক পদার্থ। আমরা সবগুলো একটু লিখে নেই। নাইট্রোজেন। পটাশিয়াম। অক্সিজেন। আয়োডাইড। লোহা। লোহার প্রতীক হচ্ছে কি Fe। ক্লোরিন। Cl। তোমরা একটু খেয়াল করে বুঝতে পারবে যে মৌলিক পদার্থ কোনগুলো যেগুলো
পদার্থ? মৌলিক পদার্থ। আর একাধিক উপাদান নিয়ে তৈরি সেগুলো হচ্ছে কি পদার্থ? যৌগিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থের ক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত আকারে প্রকাশ যেগুলো সেগুলো হচ্ছে কি? প্রতীক। তাহলে যৌগিক পদার্থের ক্ষেত্রে যেগুলো সংক্ষিপ্ত আকারে প্রকাশ করছি সেগুলো হচ্ছে কি? সংকেত। আশা করি সবাই এই অংশটুকু বুঝতে পারছো। আমরা পরের প্রশ্নটা নিয়ে আলোচনা করে আজকে শেষ করব। সেটা হচ্ছে উদ্দীপকের পদার্থগুলোর মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয় বিশ্লেষণ করো। আমরা এই উপাদানগুলোর মধ্যে তুমি খেয়াল করতে পারবে যে আমরা যখন বিভিন্ন মিশ্রণ তৈরি করি, যেমন ধরো পানির সাথে আমরা চিনি শরবত, পানির সাথে কি যুক্ত করি? চিনি। তারপরে স্যালাইন তৈরি করি, পানির সাথে 1 মুঠ গুড়, আধা কেজি পানির সাথে 1 মুঠ গুড়, 3 আঙ্গুলে 1 চিমটি লবণ দেই। তারপরে ফলের জুস তৈরি করি, সেক্ষেত্রেও আমরা কি ব্যবহার করি? পানি। তাহলে বিভিন্ন দ্রবণ তৈরি করার ক্ষেত্রে আমরা কি যুক্ত করি? পানি যুক্ত করি। তাহলে আমরা বলতে পারি যে বেশিরভাগ উপাদানের ক্ষেত্রে আমরা একটু বিষয় একটু দেখে নিই, তারপর ব্যাপারটা ক্লিয়ার হবে। আমরা যে মিশ্রণগুলো তৈরি করি, যে পানির সাথে অন্য উপাদানগুলো যুক্ত করি, একাধিক উপাদান একসাথে থাকলে সেটাকে আমরা কি বলবো? দ্রবণ। একটু ভুল বলছি, একাধিক উপাদান একসাথে থাকলে আমরা মিশ্রণ বলবো। আর এই মিশ্রণগুলো যদি সব একসাথে মিশে যায়, পার্থক্য বোঝা না যায়, তখন সেটাকে আমরা বলবো কি? দ্রবণ। পানির সাথে যদি আমরা চিনি দেই, তাহলে সেখানে দেখা যাবে চিনিগুলো কি আর দেখা যাবে না, চিনিগুলো পানিতে সম্পূর্ণভাবে মিশে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো? দ্রবণ। দ্রবণের ক্ষেত্রে দুইটা উপাদান থাকে, একটা দ্রাবক আর একটা হচ্ছে কি? দ্রবক। যে দ্রাবক হচ্ছে যে দ্রবীভূত করে, আর দ্রবক হচ্ছে যে দ্রবীভূত হয়। তাহলে কি দ্রাবক, এখানে আমরা দ্রবণের ক্ষেত্রে কি দেখলাম? যে দুটো উপাদান থাকে, একটা হচ্ছে দ্রাবক আর একটা হচ্ছে কি? দ্রবক। তো এই ক্ষেত্রে যে দ্রবীভূত করে সেটা দ্রাবক, আর যে দ্রবীভূত হয় সেটা হচ্ছে দ্রবক। আমরা চিনির দ্রবণ যদি চিন্তা করি, চিনিকে কে দ্রবীভূত করে? পানি। তাহলে চিনির দ্রবণ, সেক্ষেত্রে দ্রাবক হচ্ছে কি? পানি। আর যেটা মিশে যায় সেটা হচ্ছে দ্রবকে সেটা হচ্ছে চিনি। এরকম বেশিরভাগ দ্রবণ তৈরি করার ক্ষেত্রে আমরা কোন যৌগ ব্যবহার করি, কোন পদার্থ ব্যবহার করি? সেটা হচ্ছে কি? পানি। এজন্য পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো। তোমরা তোমাদের নিজেদের মতো করে বাকি অংশটুকু লিখে দেবে। তোমরা বিভিন্ন বই দেখবে, বইয়ের যে অংশটুকু আছে সেগুলো পড়বে, পড়ার পর তোমরা এর উত্তর দিবে। সবাইকে ধন্যবাদ।